নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি এই তিননত চ্যানেলের ক্লাসে। সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবকদের আজ আমরা তুলে ধরব আরও একটি নতুন ভিডিও, যে ভিডিওতে আমরা মূলত এই গণিত প্রভার এই ক্লাসে অধ্যায় দ্বিতীয়, আমাদের এটা চতুর্থ পর্ব, মূলত অনুপাত বিষয়ক। পৃষ্ঠা 33 থেকে আমরা এই 7 থেকে 14 দাগের যে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তাদের সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে ভাগহার নির্ণয় করতে হয় এবং প্রত্যেকটি ভাগহার থেকে তাদের পরিমাণ আমরা কিভাবে আলাদা আলাদাভাবে পৃথকভাবে নির্ণয় করতে পারি। তার সাথে সাথে সেই নির্ণয় করা পরিমাণ থেকে নতুন অনুপাত গঠন করার জন্য যখন বাইরে থেকে আরও কিছু অতিরিক্ত সংযোজিত হয়েছে বা তার পাশাপাশি যদি সেই অংশের থেকে যখন অদল বদল হয়েছে তখন আমরা কিভাবে নতুন অনুপাত নির্ণয় করেছি। আজকের পর্বে আমরা ঠিক তেমন গোছেরই কিছু প্রশ্নের সমাধান এবং সেই সঙ্গে আমরা দুটো বিষয়ের উপর ছিল, এক্ষেত্রে হয়তো তারও অতিরিক্ত কিছু বিষয়কে নিয়ে আমরা তাদের সমাধান করব। অর্থাৎ অনুপাতটা আমরা এই পর্বে শেষ করব। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা এই অনুপাতের চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় দ্বিতীয় সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা পেয়ে যাচ্ছ, আর তার পাশাপাশি সম্পূর্ণ অনুপাতটাও তোমাদের জানা হয়ে যাচ্ছে। তো সেই কারণে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখানে এই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধানই কিন্তু আমরা আজ করে ধরছি। তো দেখো, প্রথম প্রশ্ন এখানে আজকের পর্বের 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্নে প্রথমেই বলছে কি না, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর ৭৪,৩৫০ টাকা সরকারি অনুদান পেল, ৪,৩৫০ টাকা চাঁদা আদায় করল এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল ১,৩০০ টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে প্রথমেই আমরা যেটা করব, এখানে এই এক বছরে দেখা গেল কি সরকারি অনুদান, তার সঙ্গে চাঁদা এবং কাগজপত্র বিক্রি, পুরনো কাগজপত্র বিক্রির যে মোট পরিমাণ, তাহলে এখানে মোট পরিমাণ মানে মোট অর্থ আর কি। এখানে মোট অর্থ সমান সমান কি লিখতে পারি, তখন ওই তিনটে অংশকে আমরা যোগ করে নেব। এখানে আছে ৭৪,৩৫০ যোগ ৪,৩৫০ টাকার চাঁদা, ৪,৩৫০ টাকার চাঁদা এবং রয়েছে ১,৩০০ টাকার পুরনো কাগজপত্র বিক্রি, ১,৩০০ টাকা। এটা সম্পূর্ণরূপে যোগ করে নেব আমরা। তাহলে যোগ করলে পাচ্ছি কত, এখানে 0, এখানে 0, এখানেও 0 আছে, তাহলে 0, এখানে 0, এখানে 5, এখানে 5, 10, তাহলে 5 5 10 0, হাতে রইল 1, 3 আর 1 4, 4 3 7, 7 3 10, 10-এরও 0, হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর এই 4 10, 10-এর আবার 0, এবার এখানে আছে 7 আর এই হাতের 1 8, মানে হলো ৮০,০০০। তাহলে ৮০,০০০ টাকা, মোট টাকাটা হলো এখন ৮০,০০০, অর্থাৎ মোট অর্থের পরিমাণ ৮০,০০০ টাকা। এখন এই ৮০,০০০ টাকার মধ্যে কি করা আছে না, নতুন বই কিনতে ইজডু নতুন বই কিনতে ইজডু পুরনো বই বানতে, ইজডু। আরও আছে কি না, পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে, কর্মচারীদের বেতন সমান সমান কি আছে অনুপাতটা আছে 15:3:2, 15:3:2 এই অনুপাতে আছে। এখন এখানে চাওয়া হচ্ছে কি, বলেছে তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে নতুন বইয়ের সংখ্যা বার করতে হবে, তার মানে আমরা ভাগহারটা নির্ণয় করব নতুন বইয়ের। তাহলে লিখব কি, অতএব নতুন বই কেনার সংখ্যার আনুপাতিক হার সমান সমান কি হবে, আনুপাতিক হারটা হবে এখানে এই 15 বাই এখানে 15 যোগ 3 যোগ 2। এখানে দেখো অনুপাত কিন্তু তিনটে বিষয়ের উপর, মানে তিনটে দামের উপর ছিল, তাহলে বাই খরচের উপর। তো তাহলে লিখব কি এখানে 15/20, এটা হলো আনুপাতিক ভাগহারটা কিসের না, নতুন বই কেনার সংখ্যা। তাহলে চাইছিল কি না, চেয়েছে এখানে কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে অতএব নতুন বই কেনা হয়েছে সমান সমান দুঃখিত কত টাকা, তাহলে লিখবো আমরা 15/20 গুণ কত আছে না ৮০,০০০, এখানে ৮০,০০০। তাহলে 0 এই 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 4 হবে 8,
এখন এই 3টে শূন্য আছে, তার মানে 3টে শূন্য বসে গেল। তাহলে 4000 ভাগফল পেয়েছি। 4000কে 15 দিয়ে গুণ করলে কি হবে? 4কে 15 দিয়ে গুণ করলে কত হয় না, এখানে 60,000। 4 15 60, আর এই 3টে শূন্য বসে গেছে, তাহলে 60,000 টাকা। তার মানে 60,000 টাকার কি হয়েছে? বই কেনা হয়েছে, নতুন বই কেনা হয়েছে 60,000 টাকার। তো আমরা কি করলাম প্রশ্নটির সমাধানের ক্ষেত্রে? প্রথমে আমরা মোট অর্থটা বার করে নিলাম, কত সরকারি অনুদান, কতটা চাঁদা উঠেছে, আর কতটা পুরনো বইগুলো বিক্রি করে পাওয়া গেছে। সেই মোট পরিমাণ টাকাটাকে আমরা কোন কোন খাতে কি অনুপাতে খরচ করছি সেটা এখানে নির্দেশ করেছি। বলা হয়েছে নতুন বই কিনতে, পুরনো বই বানতে এবং কর্মচারীদের বেতন দিতে খরচ হয়েছে 15:3:2। সেই সংখ্যা থেকে যেহেতু এখানে প্রশ্নে চাওয়া হয়েছিল নতুন বইয়ের সংখ্যা, তাই আমরা নতুন বই কেনার সংখ্যার যে আনুপাতিক হার সেটা বার করলাম। সেটা বার করেছি 15/20। তাহলে নতুন বই কেনা হয়েছে কত টাকা না, সেটা পেয়ে গেলাম আমরা এভাবে। এই আনুপাতিক হারটাকে আমরা 80,000 দিয়ে গুণ করে সেখানে পেয়ে গেলাম 60,000 টাকা। তার মানে 60,000 টাকা আমরা নতুন বই কিনেছি। তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন। তো সেই কারণে বলবো এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি প্রশ্নগুলিও। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধান দেখে নাও। আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে। 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নে বলা রয়েছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3.1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। তাহলে এক্ষেত্রে মোট ট্রেনিং নিতে আসা ব্যক্তির সংখ্যা কত না, কোনো এক ট্রেনিং সেন্টারে বলা আছে 1050 জন ট্রেনিং নিতে এসেছে। তাহলে ট্রেনিং নিতে আসা ছাত্র বা ছাত্রী, এটা সংখ্যা আসা সংখ্যা সমান 1050 জন। 1050 জন 1050 জন হলো আমাদের এই ট্রেনিং নিতে আসা সংখ্যা। এখন বলা হচ্ছে তাদের 3টি বড় হল ঘরে 11:3:3.1:3 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তাহলে 3টি হল ঘরে যদি বসতে দেওয়ার সংখ্যা, তাহলে 3টি হল ঘরে বসার সংখ্যার অনুপাত কত আছে না 11:3:3.1:2 এই অনুপাতে আছে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে অনুপাতটা ভগ্নাংশে নয়, পূর্ণ সংখ্যায় আমরা প্রথমে করে নেব, তারপর অঙ্কে যাব। তাহলে প্রথম কাজ হলো আমাদের এটাকে পূর্ণ সংখ্যায় অনুপাতটাকে নিয়ে যাওয়া। তাহলে কি করবো, এখানে আছে তাহলে 11:3 হবে 3 দুগুণে 6 রেখে 7। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিচ্ছি, তাহলে 7/2। এখন এখানে রয়েছে 2, তাহলে প্রত্যেককে আমরা এই 2টাকে কাটার জন্য কি করতে পারি না, একে 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এই যে 2 দিয়ে গুণ হবে, তাহলে প্রত্যেককে আমরা 2 দিয়ে গুণ করে নিচ্ছি এখন। তাহলে প্রত্যেককে 2 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22 হবে, 3 দুগুণে 6 হবে, এটা 2 দিয়ে যখন কাটা যাবে থাকবে 7। তাহলে পেলাম আমরা 22:6:7। এখন এবার প্রশ্নে বলছে প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। এখানে আমরা আর ভাগহার নির্ণয় করছি না, সরাসরি চলে যাচ্ছি, কারণ তোমরা ভাগহারের বিষয়টা বুঝে নিয়েছো, তাই আমরা এটা সরাসরি করব। তো দেখো এবার, অতএব প্রথম হল ঘরে ফোন কল চলে আসার কারণে, তো দেখো তাহলে প্রথম হল ঘরে বসবে কতজন না, এক্ষেত্রে ভাগহারটা আমরা মুখে মুখে বলে নিচ্ছি, কারণ আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা ভাগহারটা নির্ণয় করবে। তাহলে এক্ষেত্রে লিখবো আমরা এই 22 বাই কী হবে, হর হবে এখানে এদের যোগফলটা, অর্থাৎ এই অনুপাতটার যোগফল। তাহলে 22 আর 6 হলো 28, আর 7 হলো 35। তাহলে এখানে নিচে লিখবো আমরা 35। একদম সরাসরি করছি প্রশ্নের সমাধানটা। তাহলে প্রথম হল ঘরে বসবে 22-এর 35, গুণ দেবো আমরা মোট যে সংখ্যাটা ছিল, ট্রেনিং নিতে আসার সংখ্যা কত ছিল না 1050 জন। তাহলে 1050 দিয়ে আমরা গুণ করছি। এবার কাটাকুটি করব। কাটাকুটি করলে 3 হবে, 3 5 15, 3 থেকে 9 আর 10, তার মানে 3 35 105, আর এই শূন্যটা আছে বসে গেল। তাহলে এবার 22কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 22 3 হবে 66, আর এই শূন্যটা এবার বসিয়ে নেব, অর্থাৎ 660 জন। তার মানে প্রথম হল ঘরটিতে বসেছিল 660 জন যারা ট্রেনিং নিতে এসেছিল। এবার দ্বিতীয় হল ঘরে বসবে সমান এক্ষেত্রে অনুপাতটা হবে এখানে 6, দ্বিতীয়টা হবে 6, তাহলে 6/35 হবে ওদের যোগফলটা, গুণ আবার সেই একই 1050।
কাটাকুটি করলে হচ্ছে কত, ভাগফল হবে 30, তাই 30 দিয়ে এবার 6কে গুণ করবো, তার মানে সহজেই গুণ হয়ে যাবে, 6 আর 3 18, আর এই শূন্যটা বসিয়ে নেবো, অর্থাৎ 180 জন, 180 জন। এবার তৃতীয় যে হল ঘর, তাহলে তৃতীয় হল ঘরে বসবে সমান সমান কি হবে, এখানে অনুপাতটা হবে কত না 7 আছে, তাহলে 7 হবে লব আকারে বসবে, আর নিচে বসবে 35 গুণ হবে 1050। কাটাকুটি করলে হচ্ছে এক্ষেত্রেও 30 ভাগফল, তাহলে 30কে 7 দিয়ে গুণ করলে হবে 7 3 21, 210 জন। তাহলে কি পেলাম না, এখানে আমরা পেয়ে গেলাম যে প্রথম হল ঘরটিতে তাহলে বসবে 660 জন, দ্বিতীয় হল ঘরটিতে বসবে 180 জন, আর তৃতীয় যে হল ঘর সেখানে বসছে 210 জন। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় তথা 8 দাগের প্রশ্নের সমাধান। এরকমই বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির সমাধানও আমরা সম্পূর্ণরূপে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো দেখো বাকি প্রশ্নগুলির সমাধান। 9 দাগের প্রশ্ন, 9 দাগের প্রশ্নে বলছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে এখানে 4 জনের মধ্যে ভাগ করতে হচ্ছে, অর্থাৎ 4টে পদ রয়েছে অনুপাতে, 2 3 4 2 এভাবে রয়েছে অনুপাতটা। তার মানে যদি মধু পায় 2 টাকা, মানস পাবে 3 টাকা, কুন্তল পাবে 4 টাকা, আর ইন্দ্র পাবে 2 টাকা, এই অনুপাতে আছে। তাহলে প্রথমে আমরা লিখে নেব মোট অর্থ। মোট অর্থ কত না, মোট অর্থ সমান সমান মোট অর্থ দেওয়া আছে 12,100 টাকা, 12,100 টাকা, এটা মোট অর্থ। এখন এই 12,100 টাকাকে মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে ভাগ করতে হচ্ছে। তাহলে মধু ইজ টু মানস ইজ টু কুন্তল ইজ টু ইন্দ্র সমান সমান কি হবে না, অনুপাতটা হবে 2:3:2 এই অনুপাতে আছে। এখন বলা হচ্ছে যে কে কত টাকা পাবে, অনুপাতে ভাগ করে যদি আমরা করি তাহলে কে কত টাকা পাবে। তো আনুপাতিক ভাগ হার প্রত্যেকের আলাদা আলাদাভাবে তোমরা বার করে দিতে পারো, সেভাবে করতে পারো। আর আমরা যেভাবে এই পর্বে দ্বিতীয় অঙ্কটা করে দিলাম, অর্থাৎ এর আগের অঙ্কটা করে দিলাম, সেখানে যেমন আমরা ভাগ হার বার করে না বার করে সরাসরি চলে যাচ্ছি, সেভাবেও তোমরা নির্ণয় করতে পারো। তাহলে তখন লিখবে অতএব মধুর প্রাপ্য বা মধু পাবে, মধুর প্রাপ্য সমান সমান কত হবে, ওর অনুপাতটা হবে এই 2 বাই অনুপাতের যোগফল, অর্থাৎ এখানে 2 3 5 5 4 9 9 আর 2 হবে 11। তাহলে যোগ করে নিলাম, এবার গুণ দেবো কত দিয়ে না, এই 12,100কে গুণ করবো। তাহলে কাটাকুটি করছি, 11 হবে 121, আর এই দুটো শূন্য বসে গেল। তাহলে এখানে হচ্ছে 1100 আর একটা 2 আছে, তাহলে কত হবে সমান সমান 11 দুগুণে 22, মানে 2200 টাকা। তাহলে 2200 টাকা হবে এখানে মধুর প্রাপ্য। এবার আছে মানস, তাহলে মানসের প্রাপ্য কত হবে, মানসের প্রাপ্য সমান সমান ওর অনুপাতটা হবে এখানে এই 3, তাহলে 3 এর 11 পেয়েছি কী হবে, অর্থাৎ হরটা হয়েছে এই অনুপাতগুলোর যে অংশগুলো তাদের যোগফল, তাহলে যোগ করেছিলাম। তাহলে এখানেও সেই একই রকমভাবে 12,100 লিখে নিলাম, কাটাকুটি করছি, তাহলে 11 11 121, ভাগফল ছিল 1100, 11 3 3300, তার মানে সমান সমান দিয়ে লিখবো 3300 টাকা। তাহলে এর হবে 3300 টাকা। এবার আছে কুন্তল, তাহলে কুন্তলের প্রাপ্য সমান সমান হবে 4 এর 11 গুণ 12,100 টাকা। কাটাকুটি করলে হবে 11 11 121, আর এই দুটো শূন্য, অর্থাৎ 1100 4 11 4400, এখানে 4 11 44, দুটো শূন্য বসে গেল, তাহলে 4400 টাকা কুন্তলের। আর রয়েছে এবার ইন্দ্র, তাই ইন্দ্রের প্রাপ্য সমান সমান 2 এর 11 গুণ এই টাকাটা। কাটাকুটি করলে হবে এখানেও কত টাকা না, এক্ষেত্রে পাচ্ছি আমরা 11 গুণে 22, 2200 টাকা। তাহলে অঙ্কটি সম্পূর্ণ হয়ে গেল। তাহলে দেখো আমরা মধুর প্রাপ্য বার করে নিয়েছি, মানসেরও বার করে দিলাম, কুন্তলেরও বার করে দিলাম, ইন্দ্রেরও বার করে দিলাম, অর্থাৎ সম্পূর্ণ অঙ্কটা কিন্তু সমাধান করলাম। এখানে আমরা ভাগহারটা লিখলাম না, এইভাবে এর সমাধান করলাম। আশা করি বিষয়টাকে তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটাকে চালিয়ে দেখে নিতে পারো। তো এবার আমরা চলে যাব পরের প্রশ্নে, 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে বলা রয়েছে ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোণ BAC, কোণ ABC ও কোণ ACB এর অনুপাত 3:5:10। যদি কোণ BAC এর মান 10 ডিগ্রি কম এবং কোণ ABC এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোন কোণটির অনুপাত কত হবে
কোন তিনটির অনুপাত কত হবে হিসাব করি। তাহলে দেখো এটা ত্রিভুজ একটা, এই ত্রিভুজের এখানে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, একটা ত্রিভুজ যার নাম হলো এ বি সি। এই ত্রিভুজের বলা রয়েছে যে তিনটে কোণের সমষ্টি, আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা দেওয়া আছে প্রশ্নে। এবার এখানে রয়েছে 3:5:10। আমরা এখানে এটা যদি ধরে নিই 10, এটা আছে 3 আর এটা আছে 2, এই অনুপাতটা, তার মানে 3:5, এটা 5, এখানে 5 হবে, আর এখানে হচ্ছে কি না কি বলেছে এ কোণের মান হলো 3, তাহলে এটা হলো 3, এটা আমাদের এখন 5 আর এটা হবে 10, এভাবে আছে, এই অনুপাতে আছে ধরো। তো যদি এই অনুপাতে থাকে তাহলে, এবং দেখা যাচ্ছে কি না এ কোণের মান 10 ডিগ্রি কম এবং বি কোণের মান 10 ডিগ্রি যদি বেশি হয়, তাহলে যে নতুন অনুপাতটা হবে সেটা কীরূপ হবে, তো সেটা আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমরা কোন তিনটির অনুপাত, এখানে কোন তিনটির অনুপাত বা সমষ্টি, প্রথমে সমষ্টি দেওয়া আছে, কোন তিনটির অনুপাত, কোন তিনটির সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। আর কোনগুলোর নাম কি দেওয়া রয়েছে না, এখানে দেওয়া রয়েছে কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি সমান সমান কি হবে, তিনটে কোণের সমষ্টি হবে তখন এ কোণ ইজ টু বি কোণ ইজ টু সি কোণ সমান হচ্ছে 3:5:10, এই অনুপাতে আছে। যেহেতু এখানে সমষ্টি দেওয়া রয়েছে তাহলে আমাদের অনুপাতের সমষ্টিও করে নিতে হবে, তো সেটা আমরা ভাগাহার নির্ণয় করেও করতে পারি, আবার সরাসরিও করতে পারি। তাহলে আমরা এবার কোণগুলির মান বার করব। তাহলে অতএব কোণ বিএসি সমান সমান কত ডিগ্রি হবে, এখানে ভাগাহার তৈরি করলে আমরা পাবো প্রথমে 3-এর, এগুলো যোগ করলে 3 আর 5 8, 8 আর 10 18, তাহলে 18, 3-এর 18, এবার গুণ দেবো আমরা মোট তিনটি কোণের সমষ্টি দিয়ে, তাহলে 180, কাটাকুটি করলে হবে 18 × 18 অর্থাৎ 10 হলো, তাহলে 10 × 3 = 30 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। তাহলে পেলাম আমরা 30 ডিগ্রি। কোনটি না এ কোণ বিএসি, যে মাঝে থাকবে সেই কোণটাকেই নির্দেশ করতে হয়, তাই এ কোণ হলো এখানে 30 ডিগ্রি। এবার আছে এবিসি, কোণ এবিসি সমান সমান হবে কত না, এক্ষেত্রে আমরা লিখব 5 তাহলে 18 গুণ 180 ডিগ্রি, কাটাকুটি করলে হবে 18 × 18, এক্ষেত্রে 10 ডিগ্রি, 10কে 5 দিয়ে গুণ করলে হবে 50 ডিগ্রি, তাহলে বি কোণটা হলো 50 ডিগ্রি। এবার কোণ এসিবি, এসিবি সমান সমান কি পাচ্ছি আমরা না, সমান সমান আমরা পাবো 10/18 গুণ 180, কাটাকাটি করলে হবে 10, 10-এ 100, তাহলে 100 ডিগ্রি। 100 ডিগ্রি হলো আমাদের কোণ এসিবি, আর বি কোণটা হলো 50 ডিগ্রি, এ কোণটা হলো 30 ডিগ্রি। এখন বলছে কি, এখানে বলা রয়েছে আরও একটি কথা, যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি, কোন তিনটির অনুপাত কত হবে, তাহলে নতুন অনুপাত। তাহলে এখানে লিখব এখন কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে নতুন অনুপাত মানে কোন তিনটির নতুন অনুপাত, এখানে কোন তিনটির নতুন অনুপাত কথাটা লিখতে হবে, শর্ট হয়ে যাবে বা পরিমাণে এখানে জায়গা কম পড়ে যাবে, তাই আমরা এখানে লিখলাম না, তোমরা ওটাও লিখে দিতে পারো। তো দেখো এবার লিখবো তাহলে কি না, আমরা এখানে লিখবো তাহলে এই 30 ডিগ্রির সঙ্গে কি করবো না, 30 ডিগ্রি ছিল, তাহলে তার সঙ্গে 10 ডিগ্রি কমাবো। এখন এখানে 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কমবে ইজ টু এটা যেটা ছিল, অর্থাৎ কোণ এবিসি বি কোণ 10 ডিগ্রি বাড়বে, তাহলে সেটা হবে 50 যোগ আরও 10 ডিগ্রি, আর সি কোণ যা ছিল তাই, অর্থাৎ এখানে 100 ছিল এসি বি, তাহলে এটা হবে 100, তাহলে 100 এটা হলো 60 বি কোণটা, আর এই এ কোণটা হলো আমাদের এখন কত না 20 ডিগ্রি, তাহলে সমান হবে 20 ইজ টু 60 ইজ টু 100। এখন এদেরকে লঘিষ্ঠ রূপে পরিণত করলে 20 দিয়ে কাটলে 20 একে 20, 20 3 60, 20 5 100, তাহলে হচ্ছে কি 20 একে 20, 20 3 60 আর 20 5 হবে 100। তো এই হলো আমাদের এই পর্বের চতুর্থ যে প্রশ্ন তার সমাধান। আশা করি প্রশ্নটির সমাধান তোমরা সম্পূর্ণভাবে বুঝে গেছো। তার মানে এখানে যে 3 ছিল সেটা
হয়ে যাচ্ছে কত, এখানে হয়ে গেল অনুপাতে যখন পার করে পেয়েছি সেখানে পেয়েছি 1, আর এই বিটা হয়ে গেল 3, আর এই 10 হয়ে গেল তখন 5। আর যদি আমরা এর কোণগুলির মান চাইতো তাহলে তখন আমরা বলতাম 20 ডিগ্রি, 60 ডিগ্রি, 100 ডিগ্রি। তো এই গেল আমাদের আজকের পর্বের চতুর্থ প্রশ্নের সমাধান। এবার চলো পরের প্রশ্ন দেখো। 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে বলছে যে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। এখানে যদিও এই অনুপাতটা কিন্তু বার করে দিয়েছে পূর্ণ সংখ্যাতে, তাহলে দেখো কীভাবে করে দিয়েছে সেটাও দেওয়া রয়েছে এখানে। প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা, আর তৃতীয় বন্ধু পাবে ওই প্রথম দুজনের যে টাকাটা অর্থাৎ 1 + 2 মানে 2 টাকা, আর 3 টাকা, তাকে তার অর্ধেক মানে বাই 2 সমান হলো 3 এর 2 টাকা, অর্থাৎ এটা ভগ্নাংশের চলে আসছে অনুপাতটা। তো সেটাকে আবার প্রথম বন্ধুর প্রাপ্য টাকা দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা সমান সমান 1:2:3/2 সমান এখানে 2:4:3 এভাবে করা আছে। তো এটাকে তোমরা এক্স ধরেও কিন্তু এই সপ্তম শ্রেণীর এই অঙ্কটাকে তোমরা সমাধান করতে পারো। এখানে সমাধান করা রয়েছে যেভাবে, তোমরা সেভাবে সমাধান করবে, অথবা তোমরা অন্যভাবেও করতে পারো। তাহলে আমরা এখানে সরাসরি লিখে নেব যে প্রথম বন্ধুর প্রাপ্য, এখানে মোট টাকার বা মোট অর্থ সমান সমান 9000 টাকা। 9000 টাকা। এবার তাদের প্রাপ্যগুলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর প্রাপ্য। তাহলে প্রথম বন্ধু ইজডু দ্বিতীয় বন্ধু ইজডু তৃতীয় বন্ধু সমান সমান কত আসছে না 2:4:3, 2:4:3। তাহলে আমাদের প্রত্যেকের মোট পরিমাণ থেকে প্রত্যেকে কে কত পাবে, তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য, এখন প্রথম বন্ধুর প্রাপ্য সমান সমান এর ভাগাটা তৈরি করলে হতো প্রথম বন্ধুর 2 যোগ করে নেব 4 3 7 আর 2 হবে 9, তাহলে 2 এর 9 গুণ এই মোট টাকাটা দিয়ে গুণ করবো অর্থাৎ 9000। তাহলে 9 1 হবে 9 আর এই 3টে 0 সমান সমান 2000 টাকা। তাহলে 2000 টাকা প্রাপ্য হবে কার, প্রথম বন্ধুর। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য হবে সমান সমান হবে কত না 4/9 গুণ 9000, 9 1 9 0 0। এবার 4000 টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু পেল 4000। এবার তৃতীয় বন্ধু, তাহলে তৃতীয় বন্ধু প্রাপ্য সমান সমান এখানে আছে 3/9 গুণ হবে 9000, কাটাকুটি করলে হচ্ছে এখানে 1000 হলো ভাগফল, তাহলে 3000 টাকা। তাহলে দেখো 9000 টাকাকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধু অর্থাৎ 3 জন বন্ধুর মধ্যে ভাগ করলাম, দেখতে পেলাম প্রথম বন্ধু পাচ্ছে 2000, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 4000, আর তৃতীয় বন্ধু পেল এখানে 3000 টাকা। তো এই হলো আমাদের পঞ্চম তথা 11 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব পরের প্রশ্ন, যা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই প্রশ্নের সমাধানে। 12 দাগের প্রশ্নে আছে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয়, এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, 132 লক্ষ মানে 1,32 লক্ষ, তার মানে যাও 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, আর প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। তাহলে প্রথমে আমরা লিখব এখানে 4 বছরের খরচের অনুপাত, 4 বছরের খরচের অনুপাত সমান সমান হবে 2:4:3:2। এটা হলো 4 বছরের খরচের অনুপাত। এবার 4 বছরের মোট খরচ সেটিও দেওয়া আছে, তাহলে লিখব 4 বছরের মোট খরচ সমান সমান 132 লক্ষ টাকা, মানে 1,32 লক্ষ টাকা, তার মানে। এবার চাইছে দ্বিতীয় বছর, এবং কী কী চেয়েছে না দ্বিতীয় বছরে কত খরচ হয়েছিল, আর প্রথম আর তৃতীয় বছর, এই প্রথম আর তৃতীয় বছর এই দুটো বছরের একত্রে, আর এই দ্বিতীয় বছরের খরচটা। তো আমরা একসঙ্গেই কীভাবে বার করবো দেখো, তাহলে লিখবো আমরা দ্বিতীয় বছরের খরচ সমান সমান
এর ভাগাহারটা প্রথমে তৈরি করব। কী হবে না, এই 4 তখন লব আকারে থাকবে আর হর আকারে তৈরি হবে নিচে এদের যোগফলটা 2 যোগ 4 6, 6 3 9, 9 আর 2 হবে 11। এবার 132 লক্ষ টাকা। এখানে শুধু টাকা লিখলে হবে না, কারণ এটা এককটা একত্রে দেওয়া আছে। 11 12 হবে 132, তাহলে 12 4 48, এখানে লিখবো 48 লক্ষ টাকা। তার মানে 48 লক্ষ টাকা, শুধু 48 লক্ষ টাকা দ্বিতীয় বছরেই খরচ হয়েছে মোট 132 লক্ষ টাকার মধ্যে। এবার চেয়েছিল কি না প্রথম এবং তৃতীয় বছরের মোট খরচ। প্রথম ও তৃতীয় বছরের মোট খরচ সমান সমান কত হবে, মোট খরচ হবে, তখন আমরা এই দুটোকে লব আকারে একত্রে যোগ আকারে লিখব। তাহলে 2 যোগ 3 মানে 2 যোগ 3, আর এখানে এদের যে অনুপাতের সমষ্টিটা সেটা ছিল কত না 11 ছিল, তাকে গুণ করব আমরা কত দিয়ে না 132 লক্ষ টাকা দিয়ে, লক্ষ টাকা। এবার কাটাকুটি করছি, 11 12 হবে 132 সমান 3 আর 2 5, তাহলে 5 গুণ 12 লক্ষ টাকা। তার মানে হবে 5 12 60 লক্ষ, 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা। তার মানে 60 লক্ষ টাকা সে শুধু খরচ করেছে এই দুটো বছরে, প্রথম এবং তৃতীয় বছরে। তাহলে আমাদের গ্রামের যে রাস্তা, সেই রাস্তা সারাইয়ের কাজে দ্বিতীয় বছরে খরচ হয়েছে 48 লক্ষ টাকা, আর প্রথম এবং তৃতীয় বছরে মোট খরচ হয়েছে তার মানে 60 লক্ষ টাকা। তো এই হলো আমাদের এই পর্বের ষষ্ঠ তথা 12 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব সপ্তম অঙ্কের সমাধানে। দেখো দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্নে বলছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে অবসরকালে তিনি পেয়েছেন অবসরকালে বিনয়বাবু পেয়েছিলেন সমান সমান কতটা 1,96,150 টাকা। এই টাকাটা তিনি পেয়েছিলেন, 1,96,150 টাকা তিনি পেয়েছিলেন। তার মধ্যে বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করার পর দান করেছেন 20,000 টাকা। তাহলে বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করার পর থাকে কত থাকবে না, তখন সেই 1,96,150 থেকে 20,000 টাকা আমরা বিয়োগ করে নেব, 20,000 টাকা বিয়োগ, তাহলে 1,76,150 টাকা এটা থাকে। এই টাকাটা এখন তিনি 3 জনের মধ্যে ভাগ করছেন। এক হলো এখানে বলা আছে স্ত্রী, পুত্র আর কন্যা। স্ত্রী যদি পায় 5 টাকা তাহলে পুত্র পাবে 4 টাকা আর কন্যা পাবে 4 টাকা, এই অনুপাতে আর কি। তাহলে লিখবো এবার স্ত্রী ইজডু পুত্র ইজডু কন্যা সমান সমান 5:4:4। তাহলে এবার আমাদের হিসাব করে বলছে দেখি তিনি কাকে কত টাকা দিলেন, তাহলে সেটা হিসাব করতে হবে। তাহলে লিখবো এবার অতএব স্ত্রীকে দিলেন সমান 5 বাই, এখানে ভাগাহারটা যখন তৈরি হবে 5 4 9, 9 4 13, তাহলে 5 13 গুণ হবে ওই 1,76,150। এবার এই 1,76,150কে 13 দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে। তাহলে ভাগ করলে কি পাচ্ছি দেখো, 13 দিয়ে গেলে 13 কে 13, 4 থাকে 46, 3 13 39, 7 থাকছে 71, 5 13 হবে 65, দুঃখিত 5 13 65, তাহলে থাকছে কত 6, আবার 65, 5 13 হবে 65, শূন্যটা বসে গেল। তাহলে এখন 13,550 ভাগফল তাকে 5 দিয়ে গুণ করবো, সমান হবে 5 দিয়ে গুণ করলে 5 0 0, 5 5 25, 5 5 25 26 27, 5 13 65 66 67, অর্থাৎ 67,750 টাকা এটা পাবে স্ত্রী।
এবং পুত্র পাবে, পুত্রকে দিলেন সমান সমান হবে তাহলে 4/13 গুণ 1,76,150। কাটাকুটি করলে হবে কত, এক্ষেত্রেও ভাগফল হবে 13,550। তাহলে গুণ করবো এবার 13,550কে 4 দিয়ে, তাহলে 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, 4 5 20 আর 2 হবে 22, 4 13 52, 53 54, তার মানে 54,200 টাকা। এই 54,200 টাকা পাবে কন্যা, পুত্র কন্যা ওইটাই পাবে। তো আমাদের লিখে নিতে হবে এখানেও কন্যাকে দিল বা দিলেন 4/13 গুণ 1,76,150। কাটাকুটি করলে এক্ষেত্রেও 13,550, তাকে আমরা গুণ করছি 4 দিয়ে, তার মানে 54,200 টাকা। তার মানে 54,200 টাকা পুত্র এবং কন্যা সমান সমান পাবে, যেহেতু তাদের ভাগহারটাও সমান সমান। আবার স্ত্রী পেলেন 67,750 টাকা। তার মানে 1,76,150 টাকাকে যদি তিনজনের মধ্যে এই অনুপাতে ভাগ করে দিই, তাহলে দেখা গেল আমরা এইভাবে তাদেরকে দিয়েছেন বিনয়বাবু। তো এই গেল আমাদের আজকের পর্বের 7তম অঙ্কটির সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধানে। তো এরকমই গুরুত্বপূর্ণ শেষ প্রশ্নটিরও সমাধান তোমরা দেখে নাও, তাহলে আজকের পর্বের মাধ্যমে আমরা অনুপাতের যে অধ্যায় 2-এর প্রশ্নগুলো ছিল 7ম শ্রেণীর, তা আমরা সারা করে দেবো। তো দেখো দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন কি বলছে দেখো, বলছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। তো আমরা প্রথমে আমিনুর চাচার জমি কত সেটা লিখব। তাহলে এখানে লিখছি আমিনুর চাচার মোট জমি সমান সমান কত না 35 কাঠা। 35 কাঠা তার মোট জমি। এবার রয়েছে কি না বেগুন ইজ টু পটল, মানে বেগুন চাষ এবং পটল চাষের পরিমাণটা, বেগুন ইজ টু পটল সমান 4:3, 4:3। তার মানে 4 কাঠা যদি হয় বেগুন, 3 কাঠাতে তিনি চাষ করেছেন পটল। এখন আমাদের তাহলে এই অনুপাত থেকে এই 35 কাঠার মধ্যে থেকে কত পটল আর কত বেগুন চাষ করেছেন সেটা বার করে নেব। তাহলে এখানে লিখব বেগুন চাষ সমান সমান 4 বাই ভাগাটা হবে 4 আর 3 যোগ করলে হবে 7 গুণ মোট জমিটা হলো 35 কাঠা। তাহলে 7 5 হয় 35, 5 4 হবে 20 কাঠা, 20 কাঠা। এবার পটল চাষ সমান সমান কত না 3/7 গুণ 35। তাহলে 7 5 হবে 35, 5 3 হবে 15 কাঠা, 15 কাঠা। তাহলে 20 কাঠাতে তিনি বেগুন চাষ করেছেন আর 15 কাঠাতে পটল চাষ করেছেন। এখন বলা আছে যে বেগুনে প্রতি কাঠায় লাভ হয়েছে 150 টাকা। তাহলে বেগুনে মোট লাভ সমান সমান 150 টাকা কাঠাতে লাভ। তাহলে 150 গুণ ক কাঠা আছে না 20 কাঠা, 20 কাঠায় তার বেগুন ছিল, তাহলে গুণ 20 টাকা। তাহলে গুণ করলে কত হবে, এখানে 15-র সঙ্গে 2 গুণ করবো আমরা, তাহলে 15 দুগুণে হবে 30। এবার এই শূন্য দুটো বসিয়ে নেব, শূন্য মানে 3000 টাকা। তাহলে 3000 টাকা তিনি বেগুনে লাভ করেছেন। এবার পটলে লাভ, পটলে মোট লাভ সমান সমান হবে 125 টাকা করে প্রত্যেক কাঠাতে লাভ হয়েছে, তাহলে 125 গুণ, এক্ষেত্রে পটল আছে 15 কাঠা, তাই 15 দিয়ে গুণ করব টাকা সমান সমান। এবার 15 দিয়ে আমরা 125কে গুণ করছি, 15 5 হবে 75, 15 দুগুণে 30, 30 আর 7 হবে 37, 15 15 আর 3 হবে 18। তার মানে 1875 টাকা এই লাভটা পেল। তাহলে বেগুনে মোট লাভ পেয়েছে 3000 টাকা আর পটলে মোট লাভ হয়েছে 1875 টাকা। এখন প্রশ্নটার এখানে উত্তর শেষ হয়ে যাচ্ছে না, বলছে যে মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত। তাহলে এখন লিখব এখন লাভের অনুপাত কত হবে, লাভের অনুপাত সমান এক্ষেত্রে লিখব 3000 ইজ টু 1875। তাহলে 5 দিয়ে যদি কাটি 5 6 হবে 30,
দুটো শূন্য বসে গেল, ইজ ডু এটা যদি পাই দিয়ে কাটি 5 3 হবে 15, 3 থাকছে 37, 5 7 35, 2 25, 5 5 25। আবার আমরা পাই দিয়ে চালাবো। এখন আবার যদি পাই দিয়ে চালাই তাহলে কি পাবো না 5 12 60 অর্থাৎ 120 ইজ ডু এখানে পাচ্ছি 5 7 35, 5 5 25 সমান সমান। আবারও আমরা একে কতবার চালাবো এবারে পাই দিয়ে যদি চালাই তাহলে পাই চালালে 5 24 120 আর এটা হবে পাই দিয়ে গেলে 5 15 75। এবার সমান দিয়ে এখন 24 ইজ ডু 15 আছে, তাহলে 3 দিয়ে গেলে 3 8 24, 3 5 15, তার মানে 8 ইজ ডু 5। তো এই হলো আমাদের আজকের পর্বের শেষ প্রশ্নের সমাধান। তাহলে প্রথমে আমরা আমিনুর চাচার মোট জমি যেটা দেওয়া ছিল সেটা লিখে নিয়েছি, বেগুন এবং পটল চাষের যে অনুপাতটা সেটা তুলে ধরেছি। তারপর তিনি বেগুন চাষ করেছেন কত জমিতে, পটল চাষ করেছেন কত জমিতে তা আমরা নির্ণয় করে নিয়েছি। তারপরে বেগুন থেকে তার মোট লাভ যেহেতু কাঠাপ্রতি 150 টাকা, তাহলে মোট লাভ কত। আবার পটল চাষে তার মোট লাভ যেহেতু কাঠাপ্রতি তার 125 টাকা লাভ, তাহলে 15 কাঠায় কত তা বার করেছি। এবার ওই মোট লাভের অনুপাত নির্ণয় করতে বলা আছে, তাহলে সেই মোট লাভের অনুপাত বার করতে গিয়ে আমরা লিখেছি 3000 ইজ ডু 1875। এখানে লঘিষ্ঠ রূপে পরিণত করে নিয়েছি, পেয়েছি 8 ইজ ডু 5। তো এই ছিল আমাদের আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 থেকে 14 অর্থাৎ 8টি যে প্রশ্ন তার সমাধান। এই পর্বের মাধ্যমে আমরা এই গণিত প্রভা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3 বা অধ্যায় 2 এর অনুপাত বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো ছিল সপ্তম শ্রেণীর তা সারা করে দিলাম। আশা করি আগামী কয়েকদিনের ভিতর তোমাদের যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান অত্যন্ত সহায়ক হবে। আর তার পাশাপাশি তোমাদের জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রেও আমাদের এই ভিডিওটা অত্যন্ত জরুরি। তো সেই কারণে অবশ্যই যারা প্রত্যেকে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখোনি তাদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে, তারপর তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো আমরা এখানেই পর্বটি শেষ করছি। আগামী পর্বে আবারও আমরা সমানুপাতিক ক্লাস নিয়ে হাজির হয়ে যাব।